বলা হয়েছে যে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনসগুলোতে, যেমন পাবলিক সার্ভিস কমিশন, যেমন ইলেকশন কমিশন, এইরকম কমিশনগুলো নিয়োগকে করতে হবে একটি কমিটির মাধ্যমে। সেখানে বিরোধী দলের নেতা উপস্থিত থাকবেন, সেখানে স্পিকারের প্রতিনিধি থাকবেন, এরকম একটা মোদাস অপারেন্ডি, এরকম একটা ব্যবস্থা ওই জুলাই সনদে রয়েছে। তো এটি তো বিএনপির জন্য একটু অসুবিধাজনক, তারা তাদের মতো লোক চিন্তা করবে, এটাই স্বাভাবিক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, তাদের যে কার্যক্রম, শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন রকম বিষয় তিনি উত্থাপন করেছেন, বাস্তবায়ন করার চেষ্টা করছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে কার্যকলাপ, বক্তব্য, জুলাই ইস্যু, গণভোট সহ, এগুলোকে আপনি কীভাবে দেখেন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? এক একটি রাজনৈতিক দল তার লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি অনুযায়ী এক একটা স্ট্র্যাটেজি বা রণকৌশল অবলম্বন করে। বিএনপি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে গণভোট অধ্যাদেশকে অগ্রাহ্য করেছে, সুপ্রিম কোর্ট অধ্যাদেশকে অগ্রাহ্য করেছে। এটি ভালো লক্ষণ নয়। ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার যে বিপদ আপদ এদেশে দেখা গেছে, সেটি গণ অভ্যুত্থানের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তবে তারা যা বলছে যে তারা 24-এর গণ অভ্যুত্থান বা জুলাইয়ের জন আকাঙ্ক্ষা বা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে প্রতিপালন করবে, সেটি ভবিষ্যৎ বলে দেবে তারা করবে কিনা। এখানে মানে দুটো শাব্দিক দ্বন্দ্ব আমরা গণমাধ্যমে লক্ষ্য করি। জামাত এবং 11 দল বলছে যে তারা সংবিধান সংস্কার চান, এবং বিএনপি বলছে যে তারা সংবিধান সংস্কার না সংশোধন চান। তো এটি আবারও বলছি যে একটা রণকৌশলের ব্যাপার। বিএনপি যদি গণভোটকে গ্রাহ্য করে, মানে জুলাই সনদকে এন্ডোর্স করে, তাহলে পরে কি ক্ষতি কি বৃদ্ধি, এটা প্রশ্ন আসে না। দেখা যায় যে বিএনপি কমপক্ষে 8টি ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা রাজি নয়, সম্মত নয়, এরকম কথা তারা বলেছে। সুতরাং ক্ষমতায় আসার পরে তারা সেই নোট অফ ডিসেন্টকে কেন্দ্র করে তাদের অবস্থান দৃঢ় করতেই পারে, তাদের রাজনৈতিক কর্মসূচি, তাদের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী। এক কথা। দ্বিতীয় কথা হলো, বিরোধী দল যেটা বলছে, অর্থাৎ আপনার সুবিধাজনক ব্যাসার্ধ নেওয়ার কোনো সুযোগ নেই। তাদের যুক্তি হলো যে যেহেতু নোট অফ ডিসেন্ট সত্ত্বেও, যেহেতু গণভোটে এটি সমাদৃত হয়েছে, গণভোটে যেটি অনুমোদিত হয়েছে, এবং কেয়ারটেকার সরকারের সালিসি মধ্যস্থতা করার যে ক্ষমতা, ভূমিকা, ওই কথাটা লক্ষ্য করেন, ওই নোট অফ ডিসেন্টকে অগ্রাহ্য করে অন্তর্বর্তীকালীন সরকার এর পক্ষে অবস্থান নিয়েছে এবং সেটি জুলাই সনদ হিসাবে মানে প্রচার গ্রহণ করেছে। এখানে বিরোধী দলের বক্তব্য হলো যে নৈতিকভাবে বিএনপির কোনো যুক্তি নেই, শক্তি নেই যে এটাকে তারা অগ্রাহ্য করে। আমি সালিসি মানি না, মানে কেয়ারটেকার সরকার কিন্তু সালিসি করেছে। বিরোধী দল বলেছে এক কথা, বিএনপি অনেক কথা বলেছে, এর মধ্যে প্রায় সব কিছুতেই বিএনপি একমত হয়েছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছে। সেই দ্বিমতটাকে, কথা শুনেন, কিন্তু দ্বিমতটাকে অতিক্রম করে আইনের ভাষায়, নৈতিকতার ভাষায় অধ্যাদেশ রচিত হয়েছে, ওই অধ্যাদেশকে, ওই নোট অফ ডিসেন্টকে অগ্রাহ্য করে। তাহলে পরে সেটা ইট বিকামস
কম্পালসারি। মানে যদিও বিএনপি এটাকে সহ্য করছে না, অনুমোদন করছে না, তারপরে তাদের জন্য এটা মানে বিরোধী দলের যুক্তি, কিন্তু এটা আমার যুক্তি না। বিরোধী দলের যুক্তি দিচ্ছে যে সেটা তাদের জন্য নৈতিকভাবে মানে চলতে বাধ্য। অপরদিকে বিএনপি বলছে যে সংবিধান তো, যে সাংবিধান অধ্যাদেশ, জুলাই অধ্যাদেশ যেটা প্রেসিডেন্টের তরফ থেকে এটা অধ্যাদেশ হিসেবে রাজি হয়েছে, সেটি করার মতো নৈতিক ক্ষমতা, আইনগত ক্ষমতা মানে প্রেসিডেন্টকে দেওয়া হয়নি সংবিধান অনুযায়ী। সেটি তাদের বড় একটা যুক্তি। এবং তারা বলছে যে আমরা তো সব মেনেই চলবো, কিন্তু কেন আমাদেরকে বাধ্য করা হবে, আমাদের বিশ্বস্ততা, আমাদের আস্থা বিশ্বাসকে কেন প্রশ্নবিদ্ধ করা হবে? সেটা আগেও তারা বলেছে, যখন ন্যাশনাল কনসেনসাস কমিটি, অর্থাৎ ওই জাতীয় ঐক্যমত্য পরিষদ কমিশন যখন তারা কথাবার্তা বলছে, তখন তারা একথা বলেছে যে আমাদেরকে কেন বিশ্বাস করা হবে না, কেন একটা আইনের মাধ্যমে, এটা সালাউদ্দিন সাহেব অনেকবার বলেছেন। তো সেখানে বিরোধী দল এবং সরকারি দলের অবস্থান একটু বিপরীতই। এবং নাগরিক হিসাবে আমাদের একটাই অবস্থান, একটাই দাবি, একটাই কথা, সেটা হচ্ছে যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, আচ্ছা, যেখানে জবাবদিহিতা থাকবে। এই যেমন ধরেন নোট অফ ডিসেন্টের একটা নোট অফ ডিসেন্ট বা দুটো ডিসেন্ট আপনাকে উল্লেখ করি। বলা হয়েছে যে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনসগুলোতে, যেমন পাবলিক সার্ভিস কমিশন, যেমন ইলেকশন কমিশন, এইরকম কমিশনগুলো নিয়োগকে করতে হবে একটি কমিটির মাধ্যমে। সেখানে বিরোধী দলের নেতা উপস্থিত থাকবেন, সেখানে স্পিকারের প্রতিনিধি থাকবেন, এরকম একটা মোদাস অপারেন্ডি, এরকম একটা ব্যবস্থা ওই জুলাই সনদে রয়েছে। এটি তো বিএনপির জন্য একটু অসুবিধাজনক, তারা তাদের মতো লোক চিন্তা করবে, এটাই স্বাভাবিক। আবার দ্বিকক্ষ বিশিষ্ট পরিষদে বিএনপির আপত্তি নেই। বিএনপির যে 31 দফা আছে, সে 31 দফায় কিন্তু ওই উচ্চ পরিষদের কথা বলা হয়েছে, যেখানে বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করতে পারবেন, সে কথা তারা সুন্দরভাবেই বলেছে। কিন্তু তাদের আপত্তিও আছে আবার এক জায়গায়, যেখানে জামায়াত ইসলামী বা অন্যান্য রাজনৈতিক বিরোধী দলগুলো বলছে যে পিয়ার সিস্টেমে, অর্থাৎ আনুপাতিক হারে ভোটের কথা লক্ষ্য করেন, ভোটের আনুপাতিক হারে, সেখানে ভোটের আনুপাতিক হারে আসন নিতে হবে। 100 আসন যদি হয় উচ্চ পরিষদের, তাহলে পরে ভোটের আনুপাতিক হারে জামাত কটা পাবে, বিএনপি, সেটা ভোটের আনুপাতিক হারে হবে। বিএনপি বলেছে না, যে কায়দায়, যে নীতিতে, যেভাবে নারী আসন বন্টন করা হয় না, সেই প্রপোর্শনালি বা অন্য ভাবে সেটি ওইভাবেই হবে। তো সেখানে একটা ব্যতিক্রম রয়ে গেছে। এবং এখন আমার কাছে মনে হয়েছে যে এখন বাস্তব অবস্থা যদি আমরা বলি, এখন এই ভোটের ফলাফল দ্বারা যদি আমি খুব বেশি পার্থক্য দেখি না, সেখানে তো খুব বেশি পার্থক্য নয়। কিন্তু নীতিগতভাবে বিএনপি চায় না যে ওই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চ পরিষদের আসন সংখ্যা নির্ণীত হোক, এটি সমস্যা।